চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আচ্ছা চপল, এটা কোন ধরনের প্রতিশোধ আমি বুঝতে পারছি না। আমরা সবাই জানি প্রীতম আমাদের মাঝে খুব বেশি দিন থাকবে না। আমার টাকা দিতে কোনো আপত্তি নেই, কিন্তু বৌমা যে কী ব্যবসা করবে সে ব্যাপারে তোমার সঙ্গে আলাপ করেছে? আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করেছেন। আরমানের মতো ছেলেকে আমার বাসা থেকে অপমান করতে তাড়িয়ে দিয়েছে। আমি তাকে অপমান করেছি। বুঝবে না কেন? অবশ্যই বুঝবে, কিন্তু প্রীতম অবুঝ হয়ে গেছে। সীমানা আমার কাছে কেন মিথ্যা কথা বলবে? আরে প্রীতম কি হচ্ছে? এই সর, চল আবার খেলবো। এবার কিন্তু আমি ভালো করে সিরিয়াসলি খেলবো। হ্যাঁ, আমাকে এবার হারাতে পারবে না। চল 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 চল। আমি রেডি করে দিচ্ছি। আমি জানতাম একদিন তুই তোর ভুল বুঝতে পারবি, প্রীতম তার ভুল বুঝতে পারবে। আমি শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি কিন্তু পারতাম বিনাকে বোঝাতে যে আমি নির্দোষ। আমি শুধু সেই সময়ের অপেক্ষায় ছিলাম। আসলে ঠিক সময়ের জন্য আমাদের সকলের উচিত অপেক্ষা করার। আচ্ছা যাই হোক, তোদের বিয়েতে এখন তো আর কোনো সমস্যা নেই। না, এখন আর কোনো সমস্যা নেই। বিনাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে ফোন করেছিল বাবাকে। তারা বলেছে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। একবার ভেবেছিলাম বিনাকে বিয়ে করব না, পরে ভাবলাম বিনার কি দোষ, ও তো কিছুই জানে না। তা ঠিক, ওর কি দোষ? আচ্ছা, বিনা তোকে অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ, তা তো বাসেই। আমিও বিনাকে অনেক ভালোবাসি। একটা কথা বলি, বল। তোর আলপনার কথা মনে পড়ে না? তোর জীবনের প্রথম প্রেম। আলপনা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমার জন্য আমি সব করতে পারি। তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাতে চাই। বিশ্বাস করো, আমি ঢাকায় পড়তে যাব, পাশ করে তোমাকে নিয়ে যাব। বিশ্বাস করো তুমি। আরমান, এটা হয় না, এটা কখনো হয় না। আমার বাবা আমাকে কেটে নদীতে ভাসিয়ে দিবে, তবু মুসলমানের সঙ্গে বিয়ে দিবে না। তুমি ওর কাছে যাও, তুমি কখনো আর আমার কাছে আসবে না। আমাকে তারপরে কথাটা শোনো। আমার হাত ছাড়ো আরমান, হাত ছাড়ো বলছি। তুমি কথাটা শোনো। হাত ছাড়ো আমাকে। হ্যাঁ, মনে পড়ে। প্রথম প্রেম মনে পড়াটাই স্বাভাবিক। আর আলপনা তো অনেক স্পেশাল। সে যত যাই করুক, আমি তাকে কখনো ভুলবো না, ভুলতে চাই না। সারা জীবন রেখে দিব আমার মনের কোঠরে। বিনা জানে আলপনার কথা? না, জানেন না। কিছু কথা গোপন থাক,
গোপন বলেই তো সেটা মধুর। আলপনা আমার গোপন, আলপনা আমার অতীত, সবসময় গোপন থাকবে। চল ঘুমোবি, অনেক রাত হলো। তুই যদি চাস তাহলে সারা রাত তোর সাথে জেগে পার করতে পারি। তোর মনের মধ্যে বাস করে আলপনা, বাস করে বিনা, সেখানে আমার তো কোনো জায়গা নেই। আমার সাথে রাত জেগে কি করবি? মনটা একটা নদী, নদীতে ঘাট থাকে, সেই ঘাটে নোঙর ফেলার জন্য অনেক বড় বড় জাহাজ আসে, ছোট ছোট পানসি আসে। এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি জাহাজ হবি নাকি পানসি? যে করে হোক বাবার কাছ থেকে টাকাটা নিতে হবে। আর মধ্যে ব্যবসাটা বড় করেছে, আমাদের একটা সাইড বিজনেস চালু করতে হবে। হ্যাঁ সেটাই। আর বাবাকে তুমি যেভাবে হোক বাবাকে বিষয়টা বুঝিয়ে বলতে হবে এবং খুব সুন্দর করে বলতে হবে। আমি বলবো, তুমি দরকার হলে বলবে। তুমি যাও, আমি করে দিতে পারবো। বাবা, সীমানা বলছিল ওর বন্ধু ব্যাংক থেকে লোন নিতে চেয়েছিল। সীমানার কথা ভেবে ব্যাংক থেকে লোন নিচ্ছে না, বন্ধু হিসেবে ওকে একটা সুযোগ দিতে চাই। তা বৌমা তো এখানেই আছে, ও বললেই তো পারে, তোমার বলার দরকারটা কি? বলো বাবাকে। না বাবা, আসলে নোমানি আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলছিল তো, তাই আমি আর আগ বাড়িয়ে কোনো কথা বলিনি। আসলে বাবা ফারুক এলেন অনেক পুরনো ব্যবসায়ী, তাই আমাকেও একটা চান্স দিতে চাচ্ছিল আর কি। তাহলে ফারুক তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাই তো? না মানে বাবা, ফারুক আসলে আমার কলেজ ফ্রেন্ড। আগে একসাথে কলেজে পড়তাম, মাঝখানে বেশ অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। সেদিন একটা পার্টিতে যে ওর সাথে দেখা হলো, তখন আমি কেমন আছি না আছি জিজ্ঞেস করতে করতে আর কি এই ব্যাপারটা নিয়ে কথা বললো, তাই ও আমাকে একটা সুযোগ দিতে চাচ্ছিল আর কি। আমি তো একবারও না বলিনি। তোমরাই যদি সব সিদ্ধান্ত নেবে তাহলে আর আমাকে বলার দরকারটা কি? সীমানা, তুমি না অযথা বেশি কথা বলো। বাবা তো একবারও বলেনি যে তিনি টাকাটা দেবেন না। আই এম সরি বাবা, ওর কথা কিছু মনে করবেন না। আসলে তো ভালো একটা অপরচুনিটির কথা শুনে ও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ যখন বুঝতে পারলো যে সুযোগটা পাচ্ছে না, তাই ওর খারাপ লাগছিল। তা বৌমা, তুমি কি শুধু ইনভেস্ট করবে নাকি সেখানে অ্যাক্টিভ পার্টনার হিসেবে থাকবে? অবশ্যই বাবা, অবশ্যই আমি একজন অ্যাক্টিভ পার্টনার হব। বিজনেসের প্রফিট লস সব কিছু শেয়ার অনুযায়ী ডিস্ট্রিবিউশন হবে। বেশ, তাহলে তোমার আর বলার কিছু নেই, তোমরা এখন যথেষ্ট ম্যাচিউর। তাছাড়া আমি তো তোমাদেরকে আগেই বলেছি, তোমাদের কোনো ব্যাপারে এখন থেকে আমি আর নাক গলাবো না। তোমরা টাকা চাইছো, আমি টাকা দেব, তবে এসব ব্যাপারে আমাকে আর জড়িও না। আরেকটা কথা, আমি চাই না এসব নিয়ে সংসারে কোনো বিশৃঙ্খলা হোক। বাবা, আমি কোনো বিশৃঙ্খলা তৈরি করিনি। আরমানের কাছে আমি আমার ন্যায্য দাবির কথা বলতে গিয়েছিলাম। তুমি ভুল জায়গায় দাবি করেছো বৌমা। আরমান যা করেছে ও নিজের চেষ্টায় নিজের জমানো টাকা দিয়ে করেছে। আর মানে এই ব্যাপারটা নিয়ে আমার ডাউট ছিল বাবা। এত অল্প সময়ে আরমান এত টাকার মালিক হলো কিভাবে?
নিশ্চয়ই ইনভেস্টমেন্ট অনেক হাই ছিল, নাহলে অল্প অল্প টাকার জমি এত বড় ইনভেস্টমেন্ট কোয়াইট ইম্পসিবল। একদম বোকার মতো কথা বলো না। মাথাটাকে একটু খাটানোর চেষ্টা করো। যে কোনো কাজ করতে গেলে তার ফোকাসটাকে ঠিক রাখতে হবে। যদি তোমার ফোকাসটা ঠিক রাখো না, তাহলে যে কোনো কাজ অল্প সময়ে খুব দ্রুত উন্নতি করা যায়। আরমান প্রথম থেকেই ওর ফোকাসটাকে ঠিক রেখেছিল। ওর নির্দিষ্ট লক্ষ্য থেকে ও এক পাও সরেনি। এটা যে কোনো মানুষ চেষ্টা করলেই পারে। তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে। তাহলে বাবা আপনি বলতে চাইছেন আমার বিজনেস প্ল্যানিং ভুল, নোমানেরটাও ভুল? যে কোনো বিজনেস শুরু করার আগে তার একটা ফোরকাস্টিং করে নিতে হয়, যে আগামী কয়েক বছর পরে বিজনেসটা কোথায় গিয়ে দাঁড়াবে, মার্কেটে তার ডিমান্ডটা কীরকম হবে, সেটা জেনে নিয়ে এই বিজনেস প্ল্যানটা করতে হয়। তোমরা তার কতটুকু করেছো? করেছো কি করনি? সেটা আরমানের কাছ থেকে জেনে নিও যে ও কাজটা কিভাবে করে। ওর কাছ থেকে জানতে হবে কেন? এর জন্য কনসালটেন্ট আছে প্রচুর। টাকা দিয়ে কনসালটেন্সি না করে যদি ফ্রিতে করতে পারতে, তাহলে তোমার কস্টিং কম হতো। কস্টিংটা বোঝো না, তাই তো? আরমানের সঙ্গে এখানেই তোমাদের পার্থক্য। তোমাকে এসে বলে কোনো লাভ নেই, তুমি বুঝবে না। তুমি বড় ভাই, আরমান ছোট ভাই, ওর কাছ থেকে জানতে তোমার প্রেস্টিজে লাগছে, তাই না? বাবা টাকাটা কবে নাগাদ পেতে পারি? টাকাটা কোত্থেকে আসবে সেটা জানতে হবে তো। নোমান, তুমি কালকে আমাদের কোম্পানির লেটেস্ট পজিশনটা আমাকে জানাবে, এবং টাকা পয়সার কী হচ্ছে সেটাও আমাকে জানাবে। তারপর আমি ভেবে দেখবো টাকাটা দেওয়া যায় কি। এসব করতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে বাবা, পরে সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। আর তাছাড়া ফারুক তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। কেন? তুমি না বললে ফারুক তোমার বন্ধু? তোমার জন্য এটুকু অপেক্ষা করতে পারবে না? ওটা ফারুকের রানিং বিজনেস বাবা, সে তোর বন্ধুর জন্য লস দিয়ে ব্যবসা করবে না। হেল্প না করলে করবে না। ব্যবসাটা যে ফারুকের সঙ্গে করতে হবে এমন কোনো কারণ আছে কি? দেশে আরও অনেক বিজনেস আছে, চাইলে অন্য বিজনেস করবে। সেটা নয়, তবে এটা একটা ভালো অপরচুনিটি ছিল বাবা। এমন অপরচুনিটি জীবনে আরও অনেক আসবে। তাড়াহুড়ো করে কোনো জিনিস করা ঠিক না, আর বিজনেসের ক্ষেত্রে তো নাই। ফারুক যদি তোমাদের জন্য অপেক্ষা করতে না পারে, করবে না। অন্য ব্যবসা করবে, অন্য ব্যবসা করবে। এটা আমাকে আগেই বলতেন বাবা, তাহলে আমি শুধু শুধু সময় নষ্ট করতাম না। এটাকে যদি তোমার সময় নষ্ট হওয়া বলো, তাহলে বলবো সময় সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই। এক্সাইটমেন্ট দিয়ে বিজনেস করা যায় না। সেও না, তুমি ফারুকের সাথে কথা বলো, দেখো ও কিছুদিন সময় দেয় কিনা। ফারুক নিশ্চয়ই এতটা স্যাক্রিফাইস করবে না। যেখানে নিজের লোকই স্যাক্রিফাইস করে না, সেখানে ও কেন করবে? আর তাছাড়া ও তো জাস্ট আমার ফ্রেন্ড, নাথিং এলস। ও নিশ্চয়ই এতটা করবে না। বাবা, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার মতো টাকা আছে, এখন আপনি চাইলেই সম্ভব। দেখো, আমাদের ফান্ডে টাকা আছে সেটা আমি জানি, কিন্তু তার বিপরীতে আমাদের লাইবিলিটিসও আছে, সেটা তোমাদের আগে জানতে হবে। বাবা আমি একটু উঠবো, ফারুকের সাথে আমার একটু কথা আছে। চলো আমি যাবো তোর সাথে। তুমি কেন যাবে? যাবো না, এত টাকা ইনভেস্টমেন্ট হবে, কোথায় কি হবে না হবে আমাকে দেখতে হবে না? ঠিক আছে, তুমি যাও, না আসছি। বাবা আমার নাস্তা শেষ, আমি তো উঠি। আরে ম্যাডাম, কেমন আছেন? আপনি? হ্যাঁ আমি। কেমন আছেন আপনি ম্যাডাম? জি ভালো। আপনি এখানে কি করছেন? আমার তো এখানে প্রতিদিনই আসতে হবে, তাই আগে আগে চলে আসলাম। ও, আপনার চাকরিটা এখনো কনফার্ম হয়নি সোনিয়া? মামুন স্যার বলেছে হয়ে যাবে, আর উনি আমাকে অফিসে আসতে বলেছেন। আচ্ছা ম্যাডাম, এখানে আফরোজা ম্যাডামের ডেস্ক কোনটা? আফরোজা? আপনি কি আফরোজাকে চেনেন? না, আমি চিনি না। মামুন স্যার বলেছিল ওনার টেবিলে বসার জন্য। ও আচ্ছা, তাহলে স্যার আসলে স্যারকে জিজ্ঞেস করবেন কোথায় বসতে হবে, আফরোজার ডেস্কটা কোথায়। ও আচ্ছা। কি ব্যাপার, এখানে কি করছেন আপনারা? স্যার চলে এসছে, স্যারকে জিজ্ঞেস করে নিন। আসসালামু আলাইকুম স্যার। স্যার বসতে চেয়েছিলাম,
কিন্তু আফরোজা ম্যাডামের ডেস্ক কোনটা বুঝতে পারছি না। আহা, সেটা তো আপনার বোঝার কথা না। আপনি লাবণীকে জিজ্ঞেস করতে পারতেন। স্যার ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি বললেন আপনি আসলে যেন আপনার কাছে জিজ্ঞেস করি। কি হবে লাবণী, আপনি ওনাকে দাঁড় করে রাখছেন কেন? স্যার আমি তো দাঁড় করিয়ে রাখিনি, উনি আফরোজা ডেস্ক খুঁজছে। যেহেতু ওনার চাকরিটা এখনো কনফার্ম হয়নি, সেহেতু আমি তো ওনাকে আফরোজা ডেস্কে বসে দিতে পারি না স্যার। আহা লাবণী, আপনি বুঝতে পারতেছেন না। আরে কারো ডেস্কে বসলে তো আর ডেস্কে তার হয়ে গেল না। আফরোজা তো ছুটিতে, এখন যদি ওখানে বসে সমস্যা কি? বসুক না, প্লিজ একটু কপারেশন করেন। স্যার আপনি বললে তো আর আমি বাধা দিতে পারি না। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। তুমি কি একটা গাধা? হ্যাঁ, একটা ডেস্ক খুঁজে বসতে পারলো না? টাকা কামাইতে চাও? টাকা কামানো এত সহজ? কিছু বলে চল বসো কোনো চুপচাপ করে চল। জি স্যার। সকালেই চলে যাবি? হ্যাঁ। আরেকটা দিন থেকে গেলে হতো না? তোরা এলি খুব ভালো লাগছিল। না রে, অফিসে যেতে হবে, নতুন ব্যবসা। আমি একদিন না গেলে সব উল্টাপাল্টা হয়ে যায়। জানিস, কাউকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করার মতো কেউ নেই। হ্যাঁ, চপলের কাছে শুনলাম তোর ব্যবসা নাকি খুব ভালো যাচ্ছে। তোদের দোয়া দোস্ত। আচ্ছা প্রীতম, তোকে কিছু কথা বলতে চাই, আশা করি তুই পজিটিভলি নিবি। আমি জানি তুই আমাকে কি বলতে চাস। তুই বলবি শম্পা আমাকে বিয়ে করতে চায়, আর আমার উচিত ওকে বিয়ে না করা। এটা আত্মঘাতী হবে, তাই তো? না মানে ব্যাপারটা, আমি জানি আরমান, তোরা না বললেও আমি এই সিদ্ধান্তটাই নিতাম। আমি শম্পাকে বলতাম ও যেন আমাকে বিয়ে না করে। ইনফ্যাক্ট আমি এটাই চিন্তা করে রেখেছিলাম। আমি ওকে বলেছিও জানিস, কিন্তু ইমোশনাল হয়ে জেদ করে বসলো। তোরা চিন্তা করিস না, আমি ওকে আবার বুঝিয়ে বলবো। থ্যাঙ্কস দোস্ত, আমার বিশ্বাস ছিল তুই ব্যাপারটা বুঝবি। আমি শম্পাকেও বলেছিলাম, কিন্তু সে জিদ করে বসে আছে, তোকে বিয়ে করবেই। চিন্তা করিস না, বিয়ে তো আমাকে করবেই, কিন্তু আমি যদি রাজি না হই ও তো আমাকে জোর করতে পারবে না। কি বলিস? যেভাবেই পারিস কর, কিন্তু বিয়েটা বন্ধ কর। ঠিক আছে, আবার কবে আসবি? খুব জলদি বিয়ের প্রস্তুতি নিতে হবে। তোরা কিন্তু অবশ্যই আসবি, তোরা ছাড়া আমার আর কে আছে বল? চপল নাকি বিয়েতে হালকা ড্রিঙ্কসও করবে। ভাবা যায় চপল ড্রিঙ্কস করবে। ড্রিঙ্কস কিন্তু আমিও করব। শোন, আমাদের সবাইকে একটা আলাদা কামরায় রাখবি, ওখানে সারি সারি বোতল থাকবে। আমরা সারাদিন শরাব খাবো আর নাচবো, গান করব। আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু সাবধান, বাবা বাড়িতে থাকবে, বাবার সামনে কিন্তু কিছু করা যাবে না। ও নিয়ে চিন্তা করিস না, আমি চাচাকে মানি। জানিস মা, আমার না খুব বাঁচতে ইচ্ছে করছে, তোদের সাথে বাঁচতে ইচ্ছে করছে, শম্পার সাথে বাঁচতে ইচ্ছে করছে, চপলের কবিতার সাথে বাঁচতে ইচ্ছে করছে আমার। তুই বাঁচবি প্রীতম, তুই অবশ্যই বাঁচবি।
আমাদের সাথে তুই সারা জীবন বাঁচবি, তোর কিচ্ছু হবে না, দেখিস তোর কিচ্ছু হবে না। চার দেয়ালে কালকে এক মেয়েকে নিয়ে এসেছিল না অফিসে চাকরি দেওয়ার জন্য, সে মেয়ে তো আজকে সকাল থেকে অফিসে এসে বসে আছে। কি বলছেন এসব? এটা তোমার ভুল ধারণা। বাবা যদি তোমাকে টাকা নাই দিতে সরাসরি বলে দিতেন। দেখেন ম্যাডাম, আপনি আজারে ভুল পাকাইতেছেন। জব সার্কুলার লাগছে কি হয়েছে? এই যে আফরোজ কতদিন ধরে অফিসে আসে না, তার কাজগুলো কে করে? ও যেভাবে বাড়ির বাইরে ঘোরাঘুরি করছে সেটা অন্য কেউ দেখলেও তো বিপদ। হ্যাঁ, কথাটা অবশ্য তুমি খারাপ বলনি। আসলে কি জানো তো, সে সময় আমার ডিসিশন নিতে অনেক ভুল হয়েছিল। তাছাড়াও মামুন সাহেবের দুর্নীতির বিরুদ্ধে আমার কাছে যে কত বড় এভিডেন্স আছে, আপনি তো সেটা খুব ভালো করেই জানেন। তুমি কি যেতে চাও? না বাবা, আমি কাজ সম্পূর্ণ না করে যেতে চাই না। এখন